আসসালামু আলাইকুম। নাশিদ রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি লহিত এন রহমানের একটা বিশেষ আপডেট থেকে। প্রিয় দর্শক, আমি সত্যি ধন্যবাদ দিচ্ছি আমার সহকর্মী, আমার বন্ধু এবং লহিত এন রহমানের দীর্ঘ 1 দশক ধরে জুটিবদ্ধভাবে যার সাথে আছে তার সাথে তিনি আজকে অতি ব্যস্ত সময় কাটিয়েছেন। হারমোন্সমান্তে একটি এই মামলা করে এসেছেন এবং সেই মামলা যথারীতি তার হোম অফিস এবং যাদের সাথে বাদানুবাদ হয়েছে সেই কাহিনী কিচ্ছায় না গেলাম। আমরা মূলত যে জিনিসটা এসেছি, হোম অফিসের ভিতরের কিভাবে কাজ করে তার একটি রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্ট নিয়ে কথা বলবো। এবং এই হোম অফিসের রিপোর্ট যেটা এসেছে সেই রিপোর্ট নিয়ে গত পরশুদিন নিউপোর্টে জাজ এবং হোম অফিসের সাথে তাজ ভাইয়ের যে আর্গুমেন্ট হয়েছে, একই সাথে আমরা দুটো পেয়েছি। তাজ ভাই আর্গুমেন্ট করেছেন, আমরা রিপোর্টও পেয়েছি। আমি চলে যাচ্ছি তাজ ভাইয়ের সাথে, আমি আলোচনা করব যে কেন এই জিনিসটা হচ্ছে এবং আমরা তথ্য উপাত্ত প্রমাণে সেই জিনিসটা দেখেছি। হোম অফিস কিভাবে করে অসদাচরণ করে, মিথ্যা কথা বলে, টার্গেট দিয়ে দিয়েছে এত মিনিটের মধ্যে তুমি রিফিউজ করবে, এত মিনিটের মধ্যে তোমার অ্যালাউ করতে হবে, কাগজ দেখবা না, হেলথ রিপোর্ট দেখবা না, টর্চারের জিনিস দেখবা না, অ্যাসাইলামটা রিফিউজ করে। আমি যাচ্ছি তাজ ভাইয়ের কাছে। তাজ ভাই, উদ্বোধনী বক্তব্য কি বলবেন প্লিজ? আসসালামু দর্শক, আনফরচুনেটলি যেহেতু আমরা লহিত এন রহমান রমজান মাসের জন্য করতেছি না আনটিল দ্য মিডল অফ জুন, তো আমি মনে করি এই আপডেট গুলো আপনাদেরকে দেওয়া উচিত, আপনারা শুনেন যে কি হইতেছে। নাসিব ভাই, প্রথমে এই রিপোর্টটা দেখান দর্শক। আমরা রিপোর্টে চলে যাচ্ছি। রিপোর্টে দেখতে পাচ্ছি যে হোম অফিসের মধ্যে টক্সিক অ্যাটমসফিয়ার এবং 100% লোক সেখানে কাজ করতে চায় না। তাদের দুটো ইউনিট নিয়ে কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ডাব্লি সিসিশন টিম, আর হচ্ছে থার্ড পার্টি ইউনিট। তাজ ভাই এই দুটো ব্যাখ্যা করবে। এইখানে তাদের এটা ছিল লুনার হাউসে, সেটাকে চেঞ্জ করে নিয়ে গেছে গ্লাসগোতে এবং 50 জন এমপ্লয়ি ছিল এবং প্রত্যেকে তাদের জিনিস প্যাক করে চলে যেতে চাচ্ছে। এখানে কি হলো, তারা গ্লাসগোতে চলে গেছে আর্লি এপ্রিলে, এই বছরের আর্লি এপ্রিলে গিয়েছে এবং যে তারা ওখানে তাদের জবের অত্যন্ত অসুবিধা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এই টিমটা কি করেছে, তারা বলছে টক্সিক অ্যাটমসফিয়ার আনার জন্য তাদের এই অসুবিধা হচ্ছে। সুতরাং আপনারা হোম অফিসের যে অসুবিধাটা, সেই অসুবিধা আপনারা কি দেখতে পাচ্ছেন, হোম অফিসের যে ভিতরের কাজ, সেই কাজটা হচ্ছে না তাদের সমন্বয়। এবং তাদের পরবর্তী সময় আমরা কি দেখতে পাই যে একজন ম্যানেজার তিনি তার কর্মচারীদের বলতেছেন তিনি কিভাবে অন্য মহিলাদের সাথে ঘুমান, তিনি কিভাবে মারামারি ভায়োলেন্স করেন, কিভাবে অন্যের মুখের মধ্যে বক্সিং মারবে, তিনি কিভাবে করে স্যাক করবে, ইত্যাদি ইত্যাদি, একদম জমিদারি স্টাইলে। এই জমিদারি স্টাইলে যেটা আমরা অসভ্য বর্বরচিত লোকদের মাধ্যমে পাই, সেই জিনিসটা একজন ম্যানেজার বলতেছেন তাজ ভাই। এবং স্টাফরা এলিগেশন করতেছে যে ম্যানেজারদের বিরুদ্ধে তোমার পদক্ষেপ নাও, কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না। আমি আপাতত এইটুকু বলে তাজ ভাইয়ের আরো রিপোর্টে যাবো। এই রিপোর্টে যেটা দেখতে পেলাম, আপনি তো একটা অফিসে কাজ করছেন, আপনার একজন অফিসের আন্ডারে কাজ করেছেন, আপনি নিজে বলেছেন যে আপনি সুপার মার্কেটে কাজ করেছেন, আপনি তো ইউকে অ্যাটমসফিয়ার সময় জানেন, এমপ্লয়িরা আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে, এটাই স্বাভাবিক, যেটা আপনি জানেন। হোম অফিসের এই যে রিপোর্টটা আমি দেখলাম, মন্তব্য কি তাজ ভাই? দর্শক, মেসেজ এটাই হচ্ছে কি, এখানে নতুন কিছু না আর কি, আমাদের মুখের কথাগুলো আর কি জাস্ট ফ্ল্যাশ আউট হয়েছে। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে কি ইনকম্পিটেন্স। এই যে আমি আপনাদেরকে সব সময় বলি জিসিএসসি পাস আর এ লেভেল পাস ইমিগ্রেশন অফিসার, সো কল্ড ইমিগ্রেশন অফিসার, এরা কাজ জানে না, এরা ইনএক্সপিরিয়েন্স। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, হোম অফিসে এমন একটা এনভায়রনমেন্ট অপারেট করতেছে, ওখানে কেউ কাজ করতে চায় না, যেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং এইটার আলটিমেট রেসপন্সিবিলিটিটা দিতে হচ্ছে গিয়া আমাদের ক্লায়েন্টদের, ওনারা সাফার করতেছেন। এখন প্রবলেম যেটা হচ্ছে কি, নাশিদ ভাই বিগিনিং এ বলছে যে কোর্টের কথা, আজকে এই টক্সিকটা কোর্ট পর্যন্ত চলে গেছে। কোর্টে হোম অফিস যা বলে, যারা বলেন এটাই সত্য। আমরা কি নিয়ে কোথায় যাব, আপনাদের জন্য কোথায় গিয়ে কেস ফাইট করব। যারা কোর্টে আসেন, ফাইল টাইল পড়েন না, অনেক দেখবেন আপনারা বর্তমানে ইমিগ্রেশন হিয়ারিং গুলা খুব কুইকলি লিস্টিং হয়ে যাইতেছে। ওনারা অনেক জাজ, নতুন নতুন জাজ রিক্রুট করতেছেন, যাদের প্রপার ট্রেনিংও নাই, প্রপার এক্সপিরিয়েন্সও নাই, কিন্তু আনফরচুনেটলি দে আর সিটিং ইন দ্য জাজেস চেয়ার ডিসাইডিং ইউর কেসেস। তো এগুলা আমাদের জাস্ট এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন আপনাদের সাথে শেয়ার করা, এবং দিস ইজ দ্য লাইফ, উই হ্যাভ টু লিভ উইথ ইট। এবং আপনারা কেয়ারফুল থাকতে হবে। যেমন আপনাদেরকে সবসময় আমি অ্যাডভাইস করি, আপনারা যারা কম্পিটেন্ট ইমিগ্রেশন অ্যাডভাইজার আছেন, কেসের কমপ্লেক্সিটি দেখে আপনারা ডিসিশন নেবেন কোথায় যাবেন। যেটা কমপ্লিকেটেড আপনারা নিজে হাত দিতে চান না,
ইউ সিক প্রফেশনাল অ্যাডভাইস। এই ঠিক এমনি আপনারা কেয়ারফুল থাকবেন যে হোম অফিস আপনার কেসগুলা কিভাবে হ্যান্ডেল করতেছে, আপিলে গেলে আপনারা কেস কিভাবে ডিল করা হইতেছে, এটাই হচ্ছে কি মেসেজ। আমি আরো কিছু আপডেট নিয়ে কাছাকাছি আসছি যে ইল ট্রিটমেন্টটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে কেউ কাজ করতে চায় না। একজন হুইসেল ব্লোয়ার তিনি ফার্স্ট হ্যান্ড এই রিপোর্টটা গার্ডিয়ানকে দিয়েছে এবং এটা এত ফ্রিকুয়েন্ট যে প্রতি সপ্তাহে 1-2 করে 50 জনের যদি 1-2 করে প্রতি সপ্তাহে চলে যেতে থাকে, 1 বছরের মাথায় কেউ থাকবে না। এটা কলোসাল মিসইউজ অফ ট্যাক্স পেয়ার্স মানি বলা হচ্ছে। এবং ডিটেনশন সেন্টারে যে রিসেন্টলি যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক, সেটা বলতেছে এবং বলতেছে যে একটা উন্নত রাষ্ট্র হিসাবে ব্রিটেন অ্যাসাইলাম সিকারদের জন্য যে দায়িত্ব আছে সেই দায়িত্ব ন্যূনতম ভাবে পালন করছে না। এবং এই ইউরোপিয়ান স্টেট থেকে যারা আসছে, যারা আছেন তাদের ক্ষেত্রে 2015 সালে তারা অ্যালেজ করেছিল এবং 21 মিলিয়ন পাউন্ড ফেরত দিতে হয়েছিল তাজ ভাই এই জিনিসটা। আমি পরবর্তী যে আপডেটটা সেটা যাচ্ছি টিউসি, এটা আমি থাকছি না, আমি এইটাই চলে যাচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে যে হোম অফিসের ইনকম্পিটেন্ট ডিসিশনের জন্য ডিটেনশনে যারা আছেন, অ্যাসাইলামে যারা আছেন তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। আমি তাজবার কাছে একটা বিষয় আসতেছি, দেখেন কেউ যদি একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করতে চায় তাকে 222 মিনিট সময় দেওয়া হয়, রিফিউজ করতে চাইলে 555 মিনিট সময় দিতে হয়। কাজ ভাই আপনি নিজে কেস ওয়ার্ক করেন, আপনি হাতে লেখেন এখনো, আমি এটা জানি যে তারশা হাতে লেখে। আপনাকে বললাম এই রিপ্রেজেন্টেশনটা আপনি 222 মিনিটে করেন, আরটা 555 মিনিটে করেন, পার্থক্যটা একটু বলেন আসলে আমি শুনতে চাই। আসলে এটা ডিপেন্ডস করে কেসের উপর। একটা কেস একজন ডিসিশন মেকার বিলিভ মি 1 সপ্তাহ পরেও একটা অ্যাসাইলাম কেসের হয়তো ডিসিশন নিতে পারবেন না। আরেকটা অ্যাসাইলাম কেস আছে হাফ এন আওয়ার পরে 30 মিনিট পরে একজন মানুষ ডিসিশন দিতে পারবে যদি তার অভিজ্ঞতা আছে অ্যাসাইলাম সম্পর্কে। ভাই আমি আপনাকে টাইম বেঁধে কিছু করে না, আমি আমার আপনার কাজ করতেছেন, আমি বলছি তুমি 222 মিনিট এটা করবা, 250 অ্যালাউ করতে হলে 222 মিনিট, রিফিউজ করতে হলে 255 মিনিট। এটা কেমন নীতি একটু আমাকে বলেন প্লিজ। না এই নীতির এগেইনস্টে আমি কখনো ফেভারেবল না। যেমন আমি বলি যে রিমুভ ফার্স্ট দেন আপিল, বা ইমিগ্রেশনের আমরা কাট ডাউন করে হান্ড্রেডসে নিয়ে আসবো, এই স্লোগান গুলা প্রিভিয়াস হোম প্রাইম মিনিস্টার, কারেন্ট প্রাইম মিনিস্টার, আগের হোম সেক্রেটারি ছিলেন, উনাদের এই ডায়লগ গুলা ইন ফার্স্ট প্লেস রং ছিল। ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো ফিগারও বসানো যাবে না, কোনো টাইম লিমিটও দেওয়া যাবে না, এগুলা ডিপেন্ডস করে কেস বাই কেস। ভাই বাংলা একটা কথা আছে, যেই লাভ সেই করি। আগের কথা ছিল যে টার্গেট আছে কিনা, টার্গেটের জন্য এম্বার রুট রিজাইন করেছে। এখন আপনি টার্গেট কি দিচ্ছেন, অ্যালাউ করলে তোর 222 মিনিটের মধ্যে অ্যালাউ করতে হবে, রিফিউজ করলে 255 মিনিট সময়, 555 মিনিট সময় পাবে। একজন তো রিফিউজ করার জন্য বসে থাকবে, এগুলা ঘোরাই ফিরে চাকরি না। এর মধ্যে তো কে কত রিফিউজ করতেছে, কে কত রিমুভাল করতেছে কোন অফিসার, এগুলার উপর কিন্তু পারফরম্যান্স রিলেটেড বোনাস হয়। সো ইনসেনটিভ ইজ देयर এন্ড দেন ইনসেনটিভটা দেওয়ার ইনসেনটিভটা নাই, না দেওয়ার ইনসেনটিভটা আছে। আমি এইটার পরে আরেকটা জায়গায় তারপরে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে এইখানে পার্সোনাল টার্গেট দিয়ে দিয়েছে, তুমি এই পার্সোনাল টার্গেট দিয়ে করো এবং এই পার্সোনাল টার্গেটের সাথে এমপ্লয় বিলিভ ফিলিংস এগুলো কিছু দেখতেছে না, ইনঅ্যাকুরেসি দেখতেছে না। তোমার যত বেশি জাস্টিফাইড করতে পারবা রিফিউজে তত বেশি তুমি প্রমোশন পাবা। যে কথা বলতেছেন কোন কোন ক্ষেত্রে এমন ভাবে করে যাতে তুমি খুব তাড়াতাড়ি রিফিউজ করছো, তুমি খুব তাড়াতাড়ি প্রমোশন পাচ্ছ। আর এগুলা হচ্ছে কি লোক কাদের উপর টার্গেট দেওয়া হচ্ছে, এদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আসছে আমি এক্সপেরিয়েন্স কি, এই দেখেন আমি সেটা আসছে, এখানেই তো সমস্যা। আমি দেখাই কাজ ভাই। এই যে 2 সপ্তাহ ট্রেনিং নিয়ে একজন সুপারভাইজার হয়ে গেছে, আমার ওই লেখাটা এখানে কোথাও একটা আছে, এবং 3 মাসের মধ্যে দেশে এসে ম্যানেজার হয়ে গিয়েছে, এই তথ্য এখানে আছে। ইন্টারনাল কোলোসাল কোয়ালিফাইড, এই যে এখানে কাজ ভাই দেখা গেছে যে হয়েছে কয়েক ইনসাফিসিয়েন্ট কোয়ালিফাইড নাম্বার অফ স্টাফ বুলেট এই গেল একটা, আর 2 বছরের মধ্যে বেশিরভাগ স্টাফ চলে গিয়েছে। এবং দেখা যাচ্ছে কি 2015 সালে 62% রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয় নাই। আপনি যে কথা বলতেছেন প্রবলেম যেটা হচ্ছে নাসির ভাই, যে এই যে হোম অফিসের কাছ থেকে মানুষের কাছ থেকে হাই অ্যাপ্লিকেশন ফি নিতেছে, এগুলা তো হাই ফি দিয়ে ওরা তো স্যালারি দিয়ে কম্পিটেন্ট স্টাফ রাখতেছে না, এক্সপিরিয়েন্স স্টাফ রাখতেছে না, 2 সপ্তাহে ম্যানেজার হয়ে যাইতেছে। কিন্তু আমরা হাইরে দুঃখ যে 2 দশক প্র্যাকটিস করেও
বুকে হাত দিয়ে বলতে পারবো না যে সব ভালো জানি। ইমিগ্রেশন প্র্যাকটিশনার হইতে পারছি, A to Z জানি। জাস্ট আপনাকে 2 ঘন্টা আগের কথা বলতেছি, হারমনসওয়ার ডিটেনশন সেন্টারে জি। ওই প্রেজেন্টিং অফিসারকে বললাম যে তুমি কি এই ফাইল পড়ে আসছো, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো। তখন সে আমার উপর আপসেট হয়ে গেছে, কারণ সে ফাইলই পড়ে নাই। আমি বুঝছি, হায়রে দুঃখ। আমি যখন জাজ সাহেব কোর্ট হিয়ারিং শুরু করলেন হ্যাঁ। সকাল 10:30টার সময়, আজকের ঘটনা, জি। জাজকে আমি উইদিন 5 মিনিটের মধ্যে বলতে হয়েছে, স্যার আমার মনে হয় তুমিও পড়ো। আপনি পেপার পড়ে আসেন নাই, আমি তো স্ট্রাগলিং করতেছি। এবং উনি অ্যাডমিট করছে ওপেন কোর্টে, উনি দেখে নাই, উনি সময় পায় নাই। তাইলে আমরা কোথায় যাব? এটা ন্যায় বিচার হলো না তাজ ভাই। হলো না, এখন কি করবা, কিছু করার আছে? আচ্ছা তাজ ভাই, এখানে যে তথ্যটা হোম অফিসের ভিতর থেকে আমরা পেয়েছি, সেই তথ্যটা হচ্ছে যে এই পরিস্থিতিটা ন্যাশনাল অডিট অফিসের যে টোয়েক নিয়ে শুরু হয়েছে এটা না, তারা বলছে পুরো হোম অফিসের উপরে একটি তদন্ত হওয়া উচিত এবং কেস ওয়ার্কার টিম গুলো টক্সিক পরিবেশে সবাই এখান থেকে পালাতে চায়, কেউ এখানে কাজ করতে চায় না। যদি আজকে ইনভেস্টিগেশন হয় না হ্যাঁ। এবং যেভাবে ইন্টারনাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আমরা এখনো পুরা জানি না। হয়তো এর পুরো দায়ভার কারেন্ট প্রাইম মিনিস্টারের উপর পড়বে। উনি হোম সেক্রেটারি থাকা অবস্থায় কি বলছেন না বলছেন, সামথিং বিহাইন্ড দ্য ব্যাক ডোর, হয়তো এক সময় উনি ওই টয়িকের জন্যই হয়তো রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করতে হবে। উনি পাবলিককে মিসলিড করছেন, এমনও রেসপন্সিবিলিটি হয়তো অ্যাকসেপ্ট করে উনি রিজাইনও করতে হবে। এবং আমি চাই মন থেকে নাসির ভাই, টয়িকের একটা প্রপার ইনভেস্টিগেশন হোক এবং এই টয়িকের দায়ভার আর হোম অফিস বেয়ার করতে পারতেছে না দর্শক। আচ্ছা তাজ ভাই, আমরা আরেকটা বিষয় যাচ্ছি। ইন্টারভিউ অফিসারদের কোনো ট্রেনিং নাই, ইনসাফিসিয়েন্ট, তাদের জানে না, কান্ট্রি গাইডেন্স করে নাই, তাদের নিজস্ব জিনিসটা করে না, এটার জন্য ভুল ডিসিশন নেয় এবং যেটার জন্য দেখা যাচ্ছে যে তাদের এই ডিসিশন গুলো উচ্চ আদালতে যে আপনারা জিতে যান। কি বলবেন তাজ ভাই? এটা আপনার জন্য ভালো কাজ ভাই, জিতবেন কেস। উচ্চ আদালত বলছেন, কিন্তু আমি তো এত সময় লোয়ার কোর্টের কথা বলতেছি। উচ্চ আদালতে গেলে তো এটলিস্ট যারা চিন্তা করেন যে এই সলিসিটার বা ব্যারিস্টার তো পিছন ছাড়বে না, এর জন্য এটা প্রপারলি আমরা দেখি এবং এই পড়ে না পড়ে ডিসিশন এগুলা কি করবেন আসলে। সে রিফিউজাল লেটারে সে বলতেছে, এই আজকের কেসের কথা বলতেছে, একটা লং রেজিডেন্সির কেস, ভদ্র মহিলাকে বলতেছে, প্রথম পেজে বলতেছে তুমি এখানে 20 বছর থাকো নাই। সেকেন্ড পেজ অফ দ্য রিফিউজাল লেটারে বলতেছে তুমি 21 ইয়ার্স এখানে থাকতেছো, ইউ ক্যান সেফলি গো ব্যাক টু ইন্ডিয়া। তারপরে উনার 2টা বাচ্চা আছে, জিনিসটা টোটালি টাচ করে না। আমি যাদের সাথে রেজ করছি, জাজ সাহেব বলছেন আমার কাছে আসছো, আমাকে বলো এখন হোম অফিস ভুল করছে, আমি কি করবো? So I had to tell the judge that look, you have to look into the Home Office's handling of the case, যে তারা কিভাবে কেসটা হ্যান্ডেল করছে। এন্ড ইনকম্পিটেন্স দর্শক, এটা হচ্ছে কি একটা বাস্তব এক্সাম্পল আপনাদের বলি, আমি যেটা ব্যক্তিগতভাবে জানি, যেই সব ফাইলগুলা হোম অফিসে কমপ্লিকেটেড হয়ে যায়, এই যে 2 সপ্তাহ ট্রেনিং প্রাপ্ত ম্যানেজার যারা, ওইসব ম্যানেজাররা কি করে, এরা তাদের স্টাফদের বলে যে ওই ফাইলগুলা একটু অন্য ডিপার্টমেন্টে বা অন্য একটা জায়গায় আর্কাইভ করে রাখো, ইট ইজ টু কমপ্লিকেটেড, আমাদের সময় নাই এইসব ফাইল দেখার জন্য। এবং ঘটনা আরেকটা যেটা হচ্ছে, নাসির ভাই অলরেডি ফ্ল্যাশ আউট করছে, স্টাফ থাকে না হোম অফিসে। কেন থাকে না? সিম্পল অ্যাজ দ্যাট, এখানে কাজের কোনো এনভায়রনমেন্ট নাই, কারণ ম্যানেজাররা টু বিজি উইথ দ্য ইয়াং গার্লস, যারা ইয়াং স্টাফ আছে। রিপোর্টে বলছে দর্শক, আমার তার মুখের কথা নাই, ওরা এই আড্ডাই আর কি নিয়ে বিজি হোম অফিসের ভিতরে। এখন এগুলা রিপোর্টে আসছে, তো এখানে ভালো স্টাফ থাকবে কেন? যেমন NHS এ কোনো ভালো ডাক্তার এই দেশে থাকতে চায় না নাসিব ভাই, এভরিওয়ান টু লিভ এমসিটিভ। এখন কেন রাখতে হবে? এখানে রাখতে হবে, এদেরকে ইনসেন্টিভ দিতে হবে, লুক আফটার করতে হবে, ভালো স্যালারি দিতে হবে। যেমন আমি তারসা আমার ভালো স্টাফকে লুক আফটার করবো, ইনসেন্টিভ দিব, স্যালারি ওয়েতে লুক আফটার করবো। এখন যদি হোম অফিস এইসব জিনিস না করে, তাইলে কেন ভালো স্টাফ থাকবে? এবং ইন দ্য ফার্স্ট প্লেস আমরা সব সময় বলে আসতেছি যে অনেক কম্পিটেন্ট ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, সলিসিটার্স, ব্যারিস্টার, কেস ওয়ার্কার আছে, যাদেরকে ভালো স্যালারি নিয়ে হোম অফিস রিক্রুট করতে পারতো। এরাই কিন্তু হোম অফিসকে একটা রাইট ট্র্যাকে পালাইতে পারতো,
কিন্তু দে আর নট ইন্টারেস্টেড। দ্যাটস রাইট। নেক্সট সাবজেক্টে যাব। আমাকে অ্যাটাক করতে পারবেন না, আমার প্রিয় সাবজেক্ট ডিজিটাল অ্যাপ্লিকেশন। ডিজিটাল অ্যাপ্লিকেশন কিভাবে করে জীবন বিপন্ন করতেছে, কেস ওয়ার্কারটা কিভাবে করছে, আপনার অফিসে যারা আছে তারা কিভাবে করে ভুগছে, সাধারণ দর্শক কিভাবে ভুগছে, এই আপডেট দিব। হোমিওপ্যাথির বিরুদ্ধে বলবেন, আমার বিরুদ্ধে বলতে পারবেন না রাজ ভাই, শর্ত একটাই। আমি যাচ্ছি প্রিয় দর্শক, এটা কিভাবে করে অ্যাবসলিউটলি ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেমটা কলাপস করতেছে। আমরা হেডলাইনটা দেখি, এটা কিভাবে কাজ করে। অনলাইনে সব দিয়ে দিয়েছে। অ্যাম্বিগুয়াস অ্যাপ্লিকেশন ফর্ম, রাইট অফ অ্যাবোর্ডে জানতে চাচ্ছে তোমার ভিসা অ্যাপ্লিকেশন কি করছো না করছো। রাইট অফ অ্যাবোর্ডে ভিসা অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। এফএলআরএফপি তে বলছে 18,600 পাউন্ড পাও কিনা। কন্ট্রাডিক্টরি কমিউনিকেশন, একটা প্রশ্ন দুইভাবে তিনভাবে করে উত্তর দিচ্ছে। ইনকারেক্ট স্পেসিফিকেশন অফ ডকুমেন্ট, যে অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্ট প্রয়োজন নেই সেটা চাচ্ছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট আপ স্পেলিং, এখানে কি হচ্ছে, যেটা যেখানে দরকার নাই সেখানে সেটা জিনিস চাচ্ছে। এবং যেখানে যে অ্যাডভাইজের প্রয়োজন নাই সেই অ্যাডভাইজের তথ্য চাচ্ছে। যেখানে বলছে তুমি একই অ্যাকোমোডেশন আছো সেটার প্রমাণ করো। যেখানে দেখা যাচ্ছে যে আমি মাইনর চাইল্ডকে আনবো সেখানে তো এই বিষয়টার প্রয়োজন নেই। নন ফাংশনাল আপডেটেড সিস্টেম, এইটা তার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আপলোড হয় না, সেভ করলে হারিয়ে যায়, সময় দিলে সময় পাওয়া যায় না, টাকার অঙ্ক উল্টাপাল্টা দেখাচ্ছে। এটা ভয়ঙ্কর জিনিস। বায়োমেট্রিক ঠিক মতো নেয় না। একটা 19 পাউন্ড 20 পেন্স কম মনে করেন, 3 বার দিতে হয়, প্রতিবার টাকা নেয় ভাই। এটা ডিটেল জিনিসটা আমরা এখানে করে দিচ্ছি। যে ওয়েবসাইটের প্রবলেম তো আছেই, আমরা সেগুলো আমরা বললাম। এই যে আমি রিপোর্টটা দাজ ভাই দিচ্ছি, আপনি কিন্তু আমি সমর্থন করি আপনাকে। আপনি একবার না, দুবার না, 5 বার না, 10 বার, যতবার ডিজিটাল আসছে আপনি আমার সঙ্গে বকাবকি করেছেন, নাশিদ ভাই এই জিনিসটা ঠিক না। আজকে আমি তথ্য প্রমাণ দিয়ে একদম অ্যাকিউরেট জিনিস দেখাচ্ছি কোথায় প্রবলেম হয়। আপনার এন্টি ক্লিয়ারেন্সের সেকশনে যে আছে ওয়াহিদুল আলম শামীম, সে সপ্তাহে 5 বার তার সাথে আমার কথায়, শামীম এটা ভুল কেন, কম্পিউটারের ছেলেটা ভালো, আইটিতে পড়াশোনা করেছে। এখন আমার অফিসে যখন আমি 15 জন কেস ওয়ার্কারের সাথে বলি, আমি বলি তাজ ভাইকে বলো না, তাজ ভাই উল্টা আপনি বকা দিবেন। আমার একটা সাধারণ দর্শক কিভাবে বাঁচবে, তাহলে আমার কথা বাদ দেন। এই অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম দর্শক আমি ডে 1 থেকে বলছিলাম যে এটা কাজ করবে না, এটা কাজ করতেছে না। এটা কি করবে, অলরেডি ওই থার্ড পার্টিকে তো ওরা ক্যান্সেল করে দিছে, পোস্টাল ওইটা সিস্টেম করছে। ওই অনলাইনও হয়তো যদি ওদের আমলে আনে তাইলে ওইটাও ওরা বন্ধ করে দিবে, বিকজ ইটস টু কমপ্লিকেটেড। এবং আমার কষ্ট এখানে লাগতেছে যে মনে হয় ওই যে 2 সপ্তাহ ট্রেনিং প্রাপ্ত ম্যানেজাররা এইসব ডিসিশন গুলা নেয়, এইগুলাই হচ্ছে কি স্পিন ডক্টর ডিসিশন মেকার। ডু দে হ্যাভ এ ক্লু অ্যাবাউট কি প্রবলেম? এবং অ্যাপ্লিকেশন ফর্ম গুলা যখন প্রত্যেক কয়েক মাস পরে পরে বদলায়, তো আমি অনেক সময় নাশিদ ভাই নিয়ে আসে, তো আমি বলি যে নাশিদ ভাই বলে আবার বদলাই দিছে। আমি বলি দেখি কি বদলাইছে, শুধু হয়তো ওই কভার পেজটা বদলাইছে, ওই যে ভার্সন বদলাইছে, কিন্তু আসলে ওই ফর্ম গুলা ইজ আননেসেসারি এবং রাবিশ। 70-80 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা যখন 96-97 প্র্যাকটিস শুরু করছিলাম, দর্শক অ্যাপ্লিকেশন ফর্ম ছিল 7-8 পেজের, কয়েকগুলা স্পেসিফিক কোয়েকশন, স্পেসিফিক ইনফরমেশন। এই 70 পেজের ফর্ম দেখলে একজন অর্ডিনারি মানুষ প্রথমে সে হার্ট অ্যাটাক করে। এটার মধ্যে কি আছে শুধু আই ডোন্ট নো, ইজ ইররেলিভেন্ট। এবং রিপোর্টে যেটা বলা হয়েছে, ইররেলিভেন্ট কোয়েকশন, irrelevant document requirements। তো এটা আনফরচুনেটলি উই হ্যাভ টু লিভ উইথ ইট। এবং লিভ উইথ ইট শুধু এই অ্যাপ্লিকেশন না, এই irrelevant questions, irrelevant procedures, এগুলা কোর্টে গিয়েও আজকে আমরা এই জাজেদের কাছ থেকে এই জিনিসগুলা ফেস করতেছি। আমি কোর্টের প্রতি সম্মান আছে একজন আইনজীবী হিসাবে, যথেষ্ট সম্মান, জাজদের সম্মান করতেছি, কোর্টকেও সম্মান করতেছি, কিন্তু এই যে ইনকম্পিটেন্সিটা, এইটা তো নাশিদ ভাই রাইট হইতে পারে না। আজকে একটা উদাহরণ দেই। গতকালকে আমি 5টা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। আমি মিডল অফ দ্য উইক করি, কারণ এখন অনলাইনে 4টা কম থাকে। একটাই বললো তুমি 500 পাউন্ড অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবা না, একটা বললো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নাও বিনা পয়সা পাবা, একটা বললো ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নাও, আরেকটা বলছে তুমি পোস্ট করো। তাজ ভাই আমি যে ক্লায়েন্টকে অ্যাডভাইস করবো আমি পারছি না। প্যারাগ্রাফ 35 অনুযায়ী 34 অনুযায়ী কি ছিল, একটা অ্যাপ্লিকেশন ফর্ম চেঞ্জ হলে 21 দিন পর আপনি এটা পোস্ট করতে পারতেন, নতুন অ্যাপ্লিকেশন না আসলে। সেটাও তো এখন নেই তাজ ভাই। এখন এই যে প্র্যাকটিক্যাল অসুবিধাগুলো হচ্ছে, আমি একটা ক্লায়েন্টকে বললাম যে তোমার 1033 পাউন্ড, আরেকজনকে বললাম 1533 পাউন্ড। ক্লায়েন্ট কেন আমাকে বিশ্বাস করে যাবে? উত্তর কি? না ক্লায়েন্ট তো যেটা হচ্ছে নাশিব ভাই, যে এক্সটেন্ট অফ দ্য প্রবলেম যেটা নাশিব ভাই, ক্লায়েন্টদের তো অনেকে যারা ডিসঅনেস্ট অ্যাডভাইজার আছেন, যারা শুধু টাকা বানাইবেন ক্লায়েন্টদের কাছ থেকে, দে উইল সে
কোনো অসুবিধা নাই, আমরা করে দিব, এই করব সেই করব। কিন্তু অনেস্টলি স্পিকিং দর্শক, এটা যে এত কমপ্লিকেটেড এবং দিন দিন এই প্রবলেম গুলাই, যেটাকে আমি বলতেছি আননেসেসারি। এই যে আমি বলতেছি হোম অফিসের এই 70-80 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আননেসেসারি। আমি বলতেছি এই যে মানুষদের যে ডিটেইন করা হয়, ডিটেইন করে যে থার্ড পার্টি এজেন্সি গুলা সরকারের কাছ থেকে বিলিং করে টাকা বানায়, আমি বলতেছি ওই ডিটেনশন গুলা আননেসেসারি। ভাই একটা আপনার অফিস নিয়ে প্রশ্ন করি। আপনার কার্ডিফে যে অফিস, ওখানে সামিনা প্রথম থেকে আছে। আপনার বার্মিংহামের অফিসে আপনার জেমস প্রথম থেকে আছে। আজকে যদি আমি লন্ডন অফিসে দেখি শমশের আলম আঙ্কেল বা আলম ভাই, শামীম, তৌফিক, এদের এক যুগের বেশি ধরে আছে। আমি 11 বছর আপনার সাথে আছি। আপনার যদি 3 মাস পর পর স্টাফ চেঞ্জ হতো, আপনি কয়টা অফিস করতে পারতেন তাজ ভাই? না সত্য তো দেন, হাসেন না। নাসির ভাই, এখন তো স্টাফ তো তুমি এটা বিজনেস পলিসি ডিসিশন, এবং আমি মনে করি মেসেজটা আমি অলরেডি দিয়ে দিছি। যেটা অর্গানাইজেশনের জন্য যে স্টাফ ভ্যালুয়েবল, তারা লুক আফটার করতে হবে, এবং যেটা হোম অফিস করতেছে না। দুঃখ লাগতেছে, 1 বছরের মধ্যে সব নতুন সেট কিভাবে করবেন? দুঃখ লাগতেছে, এটাই আমার খারাপ লাগতেছে। এটা তো আসলে একটা ইমোরাল জিনিস না। সে সরকারি চাকরি করতেছে, 2 সপ্তাহ ট্রেনিং দিয়ে সে ম্যানেজার সুপারভাইজার হইছে, হওয়ার পরে সে ওয়ার্ক ফ্লোরে গেছে, গিয়ে সে এখানে টার্গেট করছে কতটা ইয়াং মহিলা আছে এবং তাদের সাথে সে ডেটিং করতে পারবে। This is the culture of the home office. বক্সিং মারবে সেটা বলতেছে। কালচার অফ দ্য হোম অফিস। এখন এই হোম অফিস কিভাবে চলবে? এরা মানুষের লাইফ এন্ড ডেথ ডিসিশন বানাইতেছে। এখন আজকে যদি আমরা এইসব জিনিসগুলা গিয়ে কোর্টে গিয়ে যদি জাজেদের সাথে কান্না করি, জাজেস উইল সে we are not interested, we are not interested about the law। তাহলে আমরা কোথায় যাব? নাসির ভাই, আপনাকে আমি 7-8টা উইন্ডো দেখাবো। এই উইন্ডোগুলো কি হচ্ছে? অ্যাসাইলামের অ্যাকোমোডেশন বেইলের যে পরিবর্তন আসছে, সেটা শুধু আপনি উইন্ডো গুলা দেখাচ্ছি তাজ ভাই। একে এক শুধু উইন্ডো গুলো আপনি দেখেন। ইমিগ্রেশন বেইলের চেঞ্জটা হবে 5 এপ্রিল। এই পরিবর্তনটা আসছে, বেইল ফর্মের পরিবর্তন আসছে, গাইডেন্স আসছে, এই গাইডেন্স আসছে। এখানে আরো তথ্য আছে, আমি সেই তথ্যগুলোতে যাচ্ছি। দেখেন তাজ ভাই, এক একটা 15-20 পৃষ্ঠা করে এই যে ফর্ম, এই ফর্মটা দেখেন তাজ ভাই, যে পরিবর্তন আসছে। এখন তাজ ভাই, আপনি অ্যাসাইলামের শুধুমাত্র অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যদি এত পরিবর্তন আনেন এবং নতুন নতুন ফর্ম আনেন, অনলাইনে দিয়ে দেন, আপনি কয়দিনে পরে এই 27 পৃষ্ঠা 30 পৃষ্ঠার ফর্ম ফিল আপ করবেন? এগুলো শুধু লেখা হবে, আর্কাইভ করা হবে, মানুষ কেউ পড়বে না। আমরাও পড়বো না, জাজেরাও পড়বে না, হোম অফিসও পড়বে না। যার একটু সময় লাগছে পড়বে, যার যখন দরকার লাগবে পড়বে। কে এগুলো পড়বে? জীবন তো বিপন্ন হয়ে যাচ্ছে। কে পড়বে? প্রত্যেক সপ্তাহে যে তারা বদলাইতেছে, কার এত সময় লাগছে? নাসির ভাই, কে পড়বে? এন্ড অফ দ্য ডে we have a business to run, we got so many things to do। আমরা কি স্টুডেন্ট যে তাদের প্রত্যেক সপ্তাহে এই চেঞ্জেস গুলা পড়বো? এবং রিপোর্টে যেটা বলা হয়েছে দর্শক, যেগুলা তারা পলিসি চেঞ্জ করতেছে, অনেকগুলা পলিসি চেঞ্জেস যেটা ইমিগ্রেশনের, যেটা আমরা প্রিন্সিপাল রুল বলি, রুলের সাথে মিল খাইতেছে না। তাজ ভাই, আমাদের 3টা টপিক দিলাম, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কনক্লুডিং রিমার্ক চান তাজ ভাই? মেসেজ এটাই দর্শক, ইট ইজ পাবলিকলি বলা হয়েছে, আমাদের কথা নাই। আমরা শুধু একজন মেসেঞ্জার হিসাবে আমি এবং নাসিদ ভাই আপনাদের সাথে শুধু কনভে করলাম জিনিসটা। একটাই হচ্ছে কি, হোম অফিসে ইনকম্পিটেন্ট স্টাফ, হোম অফিসের ল্যাক অফ রেসপন্সিবিলিটি। বিশ্রী 3-4টা উদাহরণ দিছি, ওখানকার ম্যানেজমেন্টরা কিসব জিনিস নিয়ে ওরা বিজি থাকে। 3 নম্বর মেসেজটা হচ্ছে কি, অনেক চেঞ্জেস যেগুলা রিসেন্টলি আনা হয়েছে হোম অফিসে, যেগুলা ইমিগ্রেশন রুলের সাথে কোনো কনসিস্টেন্ট না। এবং কনক্লুশন এটাই হচ্ছে কি, এইসব ইনকম্পিটেন্ট হোম অফিসের স্টাফদের সাথে আমরা প্রত্যেক দিন ডিল করতে হয়। আমরা যখন সুযোগ পাই ফেস টু ফেস কোর্টে যাই, এভরিডে যাদের ফেস করি, হোম অফিসে ফেস করি, এবং এখানে আমরা পুরো জিনিসটা জানি, বুঝি সবকিছু, কোথায় ভুল হইতেছে, কার কি ফিলিং আসতেছে, বুঝেও কোনো কিছু বলতে পারি না, কারণ আইনের বাউন্ডারির মধ্যে কথাবার্তা বলতে হবে। এবং এখানেই আমাদের মতো যারা
ইমোশনাল আছে, আমরা যারা ইনসাইড আউট জানি ইমিগ্রেশনের, তখনই আমাদের এই ফ্রাস্ট্রেশনটা চলে আসে। আমি এই দুইটা এক্সাম্পলই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। টুইসডে আমি কোর্টে বলছি হোম অফিসের যে ডাটাবেসের যে রেকর্ড, আমি বলছি যে এটা ইনএকুরেট, এটা কারেক্ট না, এটা মিসলিডিং। আজকে আমি হোম অফিস জাজকে জাস্ট 2 ঘন্টা আগে বলে দিতে হয়েছে যে আপনারা দুইজনেই ফাইল পড়েন নাই, আপনারা হিয়ারিং কিভাবে করবেন। দিস কেস ইজ সো কমপ্লিকেটেড, ইনভলভিং সো মেনি ডকুমেন্টস। এই কেসটা প্রিভিয়াসলি আরেকটা কোর্ট থেকে এডজয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনার জাজ সাহেবকে বললাম, আপনার কলিগ বলছেন যে এটা কমপ্লিকেটেড কেস, এটা অনেক সময় লাগবে, স্টাডি করতে হবে, পড়তে হবে, কিন্তু আপনি তো একটা পাতাও মনে হয় পড়েন নাই এই কেসের, বাট ইউ নাও সিটিং ইন দ্য জাজেস চেয়ার টু ডিল উইথ দ্য কেস। উনি হয়তো আমাকে ল সোসাইটিতে রিপোর্ট করবেন, কিন্তু আই ডু নট কেয়ার। আমি সত্যতে বিশ্বাস করি এন্ড আই উইল ডিফেন্ড মাই পজিশন। ধন্যবাদ। আমি ধন্যবাদ তাজ ভাইকে, এত একটি ক্রিটিক্যাল কেস করার পরও এসেও আমাকে আপডেটটা দেওয়ার জন্য সহায়তা করছেন। এই দর্শকদের জন্য, প্রিয় দর্শক, আপনারা যে এই শনিবার লয়কে আমার মিস করবেন, এর জন্য আগামী রোববার বা সোমবার পবিত্র রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমজানের মধ্যে আমি চেষ্টা করবো আপডেট দেওয়ার জন্য। তো আপডেট না দিই ফেসবুকে তো আপনি আপডেট গুলো পাবেন। আবার ধন্যবাদ দিচ্ছি যারা এটা দেখছেন, এবং পরবর্তীতে যখন আপডেট আসবে সেই আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এখানেই বিদায়। শুভ রমজান মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ। তাজ ভাই, থ্যাংক ইউ।